নারী জাগরণ এবং নারী আন্দোলনের অগ্রপথিক চলমান স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের অগ্রপথিক একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সদস্য, সাবেক মন্ত্রী জনাবা সেলিমা রহমান অসুস্থ শরীর নিয়ে এই সমাবেশে যোগ দিয়েছেন এবং দুপুর 2টা থেকে উনি এখানেই আপনাদের সামনে অবস্থান করছেন। উপস্থিত আছেন সিলেটের প্রাণ পুরুষ, যিনি এক সময় সারা বিশ্বের বুকে সিলেটের জনগণের ভাষা তুলে ধরেছিলেন, অন্যায়ভাবে মাসের পর মাস, বছরের পর বছর তাকে গুম করে রাখা হয়েছে। তারই সুযোগ্য সহকর্মিনী, যিনি এক সময় আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের কুয়েত হল শাখার নেত্রী ছিলেন, বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য তাহমিনা লুলা উপস্থিত আছেন। সিলেটের আরেক কৃতি সন্তান, চলমান স্বৈরাচার বিরোধী আন্দোলনে সিলেটের জনগণকে যিনি নেতৃত্ব দিচ্ছেন, খন্দকার আব্দুল মুক্তাদি উপদেষ্টা চেয়ারপারসন। উপস্থিত আছেন সিলেটের আরেক কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা এনামুল হক চৌধুরী। উপস্থিত আছেন সিলেটের মাটি এবং মানুষের নেতা, ষড়যন্ত্র করেও যাকে ভোটে হারানো যায় না, জনাব আরিফুল হক চৌধুরী, দীর্ঘদিন যিনি এই সিলেটের জনগণের দাবি দাওয়া নিয়ে লড়াই করে আছেন। আমাদের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক একজন ভদ্রলোক, একজন রাজনীতিবিদ এবং পেশায় একজন ডাক্তার, হ্যাট্রিক, আমাদের অত্যন্ত প্রিয় বড় ভাই ডক্টর সাখাওয়াত হোসেন জীবন। যে মানুষটির জন্ম না হলে, আমি এর আগে মিটিংয়ে বলে গেছি, যে মানুষটির জন্ম না হলে সিলেট এখনো একটি মহকুমা শহরে থাকত, সেই সাইফুর রহমান সাহেবের সুযোগ্য সন্তান জনাব এস নাসির রহমান, শত ষড়যন্ত্র করেও যে মানুষটিকে হারানো যায় না, হবিগঞ্জের মাটিতে ভোট হলেই যার ভোট ব্যালট বাক্সে অভাব পড়ে না, আমাদের সেই জি কে গাউস, বারবার কারা নির্যাতিত জননেতা আব্দুল রাজ্জাক, শাম্মী আক্তার। শাম্মী আক্তারের বক্তৃতা আমার শোনা হয় নাই, আগুন নিশ্চয়ই আজকেও চলেছে। যতদিন পার্লামেন্টে ছিলেন, সামনে বক্তৃতা দিলে বোঝা যেত যে পার্লামেন্টে সামনে এখন বক্তব্য দিচ্ছে। প্রাপ্ত পার্লামেন্ট সেই সামনে আক্তার এখানে উপস্থিত আছেন। সিলেট জেলা বিএনপির
সংগ্রামী আহ্বায়ক, সংগ্রামী সভাপতি, এক সময়ের তুখোর ছাত্র নেতা, এক সময়ের যুব নেতা, এই সিলেটের উন্নয়নের জন্য জনাব সাইদুর রহমানের সাথে কাঁধে কাঁধ মিলে তিনি এক সময় কাজ করেছেন জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী। উপস্থিত আছেন মহানগরী সদস্য সচিব মিফতা সিদ্দিকী, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই। এই ছোট ভাইরা এখন বড় হয়েছে, এখন বিএনপির দায়িত্ব নিয়েছে। মিফতা চৌধুরী এবং ওইদিকে এমরা। সময়ের অভাবে হয়তো সবার নাম বলতে পারছি না, কিন্তু বলা উচিত, কারণ এখন অনেক মুখ এখানে আছে যারা এই সিলেট বিএনপির হাল ধরে আছেন বছরের পর বছর। যাই হোক, কার নাম পড়ে যায় আবার কার নাম বাদ পড়ে যায়, সেই জন্য বলছি না। আজকে এখানে আমাদের মিটিং, আর একটা মিটিং হচ্ছে নাকি? হ্যাঁ, সারা বাংলাদেশে যেখানেই বিএনপি মিটিং দিচ্ছে সারা দেশে যেখানেই বিএনপি মিটিং দিচ্ছে সেখানে আর একটি দল মিটিং দিচ্ছে। দুটো কারণে মিটিং দিতে পারে। ওনারা তো একদিন আগেও দিতে পারতো, একদিন পরেও দিতে পারত, তাই না? একই দিনে কেন মিটিং দিচ্ছে? দুটো কারণ হতে পারে। এক নম্বর কারণ, বিএনপি যে যুগপৎ আন্দোলন শুরু করেছে, বিএনপি সহ বেশ কয়েকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল ওনারাও মনে হয় তার সাথে একমত করে পোষণ করে আমাদের পাশাপাশি মিটিং করছে। আরেকটা কারণ হতে পারে, যে কথাটি আমি বরিশালের মিটিং এ বলেছিলাম, খাইসলতের দোষ, চুলকানি দেওয়ার অভ্যাস। কি করবে না করে খোঁজ নিয়ে দেখেন, পিস্তল, রাইফেল, চাপাতি এসব নিয়ে শান্তির সমাবেশ হচ্ছে। ভাই আমার, আমরা 10 দফা দাবি নিয়ে আজকে সারা বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে মিটিং করছি। 10 দফা সম্বন্ধে আপনারা জানেন তো? তারপর আমি একটু কিছু বলে, কারণ এখানে আরো বক্তা আছেন, উপদেষ্টা বিন্দু আছেন এবং সর্বোপরি সেলিম আপা আছেন, সুতরাং আমি অল্প কিছু কথা বলে কিছু করে বলে আমি আমার বক্তব্য শেষ করব। 1 নম্বর দাবি হচ্ছে এই অবৈধ সংসদের পদত্যাগ এবং অবৈধ সংসদ ভেঙে দিয়ে অবৈধ সরকারের পদত্যাগ। এই সংসদ নির্বাচন ভোট দিয়েছেন কেউ? 2018 সালে বাংলাদেশের জনগণ যখন 30শে ডিসেম্বর ভোট দেওয়ার জন্য আগের রাতে ঘুমাতে গিয়েছিল, পরের দিন গিয়ে তারা ভোট দেবে। ভোট 30 তারিখে দিতে গিয়ে দেখে কেল্লা ফতে। আগের রাতে ভোট দেওয়া শেষ, আমি তাহলে ভোট দিল কারা? আমি ইদানিং বিভিন্ন জায়গায় মিটিং এ গিয়ে একটা গল্প বলি, আপনারা শুনবেন। এক চাচা 2018 সালের ইলেকশনে ভোট দিতে গেছে, সেখানে পোলিং এজেন্টরা বসা থাকে। এখন চাচা গিয়ে পোলিং এজেন্টদের বলছে, এই তোরা কি চাচিকে দেখেছিস? চাচিকে ভোট দিয়েছে?
এখন ওই পোলিং এজেন্ট তখন সব চাচির নাম টাম খুঁজে দেখেছে, হ্যাঁ চাচা, চাচি তো ভোট দিয়ে গেছে। এখন চাচা বলছে, ইস রে, অল্পের জন্য আমি দেখতে পারলাম না চাচি। এখন ওই ছেলে বলে, কেন আপনি কি এখন চাচির সাথে থাকেন না? তখন চাচা বলে, না, তোদের চাচি 5 বছর আগে মারা গেছে। শুনেছি মৃত মানুষরা নাকি ভোট দিতে আসছে ইলেকশনে, তাই আমি তোর চাচিকে দেখতে আসলাম, কিন্তু অল্পের জন্য দেখতে পারলাম না। সংগ্রামী ভাইরা, এমন ইলেকশন করেছেন, আচ্ছা একটু স্লোগান করে, এমন ইলেকশন করেছেন জাপানের মানুষরা সাধারণত কম কথা বলে, খুব কম কথা বলে, সারাক্ষণ হাসে, ভদ্রলোক একদম। প্রত্যেক জাপানি খুব কম কথা বলে, বেশি সবাই ভদ্র মানুষ, প্রয়োজন ছাড়া কথা বলে না। বাংলাদেশে এই ইলেকশন দেখার পর, এই ইলেকশনের গল্প শোনার পর বাংলাদেশে যে যিনি জাপানের অ্যাম্বাসেডর, তিনিও চুপ করে থাকতে পারলেন। তিনি কি বললেন? যে হ্যাঁ, আমরা জানতে পেরেছি 2018 সালের নির্বাচনের আগের রাতেই ভোট ব্যালট বাক্সে সিল মারা হয়ে গেছে এবং এই কাজটি করেছে পুলিশ, এবং এই ধরনের কাজ পৃথিবীর আর কোন দেশে হয় না। জাপানের ভদ্রলোক যারা সাধারণত কথা বলে না, তারাও বলতে বাধ্য হয়েছে। আর শেখ হাসিনা কি বলেন? শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের অধীনেই সাধারণত নিরপেক্ষ নির্বাচন হয়। কি বলবেন? কি বলবেন? মানুষ কতটুকু নির্লজ্জ হলে, মানুষ কতটুকু নির্লজ্জ হলে, কতটুকু বেহায়া হলে এত বড় একটা কথা বলতে পারে, তা আমি জানি। উনি নাকি আবার তাহাজ্জুদের নামাজও পড়েন। মসজিদে নামাজ পড়তে যান, মসজিদে নামাজ পড়তে যান, মুসল্লিরাও যান, চোরেরাও যান। মুসল্লিরা যায় নামাজ পড়তে, আর চোরেরা যায় কি করতে? ওবায়দুল কাদের সাহেব বলেন, আমাদের নেত্রী এত কষ্ট করেন, এত কষ্ট করেন, উনি রাতে ঘুমানোর সময় পান না। রাতে ঘুমায় না তারা, তারা ঘুমায় না, চোরেরা ঘুমায় না, চোরেরা। ওবায়দুল কাদের সাহেব, আপনাদের নেত্রীর কোনো কষ্ট করার দরকার নেই জনগণের কাছে, আমরা মাপ চাই। ওনাকে একটু রাতের বেলা ঘুমোতে হবে, উনি ঘুমালে সারা দেশের মানুষ শান্তি মতো ঘুমাতে পারবে। আবারও নেক্সট ইলেকশনের প্ল্যান করা শুরু করে দিয়েছে, স্মার্ট বাংলাদেশ। শেখ হাসিনা কিন্তু কপাল খারাপ। শেখ হাসিনার কপাল খারাপ এই কারণে বলছি, এত বিষয়ে নোবেল প্রাইজ দেওয়া হয় মিথ্যা কথা বলার জন্য,
নির্লজ্জতার জন্য কোন নোবেল প্রাইজ দেওয়া হয় না। যদি দেওয়া হতো আওয়ামী লীগের অধীনে নিরপেক্ষ নির্বাচন হয়, এই কথা শোনার পর নোবেল কমিটি নিজে এসে শেখ হাসিনাকে নোবেল প্রাইজ দিয়ে দেবে। শেখ হাসিনা বাংলাদেশের আকাশ জানে, বাংলাদেশের বাতাস জানে, বাংলাদেশের গাছপালা জানে, বাংলাদেশের পশু পাখি জানে, বাংলাদেশের শিশুরাও জানে আওয়ামী লীগের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। সূর্য পশ্চিম দিকে উঠলে পূর্ব দিকে অস্ত যাবে, এটাও যদিও বা সম্ভব। বঙ্গোপসাগরের সমস্ত পানি এক রাতে শুকিয়ে যাবে, এটাও যদিও বা সম্ভব। পৃথিবীর তাবৎ কুকুরের লেজ একসাথে সোজা হয়ে গেছে, সেটাও যদি বা সম্ভব। কিন্তু শেখ হাসিনার অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে, তা সম্ভব না। আর কি জন্যে? আমাদের 10 দফার মধ্যে আছে কেয়ারটেকার সরকার। কেয়ারটেকার সরকার ছাড়া আপনি দুটা নির্বাচন লাস্ট দেখেছেন। 18 সালে নির্বাচন নিয়ে তো আপনাদের বললামই আমি। 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচনে জনগণ ছিল না, 14 সালের নির্বাচনে জনগণও ছিল না, প্রার্থীও ছিল না। 154টা সিটে কোন প্রার্থী ছিল না, খালি ভোট কেন্দ্রে ছিল হচ্ছে কি ছিল উত্তমার্কা নির্বাচন। বলতেও তো খারাপ লাগে। এই হচ্ছে বাংলাদেশের নির্বাচনের অবস্থা শেখ হাসিনার অধীনে। পৃথিবীর বিভিন্ন দেশে যখন আমাদের দেশের জনগণ স্লোগান দেয়, আমার ভোট আমি দিব, দিনের ভোট দিনে দেব, অন্য দেশের জনগণ কি রে ভাই, পাগল লাগে? দিনের ভোট তো দিনেই দিবে, এটা আবার স্লোগান হয়ে গেল। তারা জানেন না যে আমরা এমন দেশে বাস করছি শেখ হাসিনার অধীনে, যেখানে দিনের ভোট রাতেই শেষ হয়ে যায়। আর এই 10 দফা দাবির মধ্যে আর একটি অন্যতম দাবি আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সকল ওলামা মাশায়েখ, মানবাধিকার কর্মী, লেখক, সাহিত্যিক, যাদেরকে অন্যায়ভাবে রাজনীতিবিদ, যাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে মুক্তি দিতে হবে। হাসিনা মুক্তি দিতে চান না। মাসের পর মাস, বছরের পর বছর আমাদের নেত্রীকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে। কোন অপরাধে আপনি বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রেখেছেন? সেদিন ব্রাহ্মণবাড়িয়ায় একটি মিটিং আমি গিয়েছিলাম। সেখানে আমি একটি সত্য ঘটনা বলেছিলাম, আপনাদের বলবো, শুনবেন? সময় আছে? অল্প বলে আপনার বক্তব্য রাখতে সর্বক্ষণ। আলেকজান্ডারের নাম শুনেছেন আপনারা? আলেকজান্ডার, মহাবীর আলেকজান্ডার, প্রায় বিশ্ব জয় করে ফেলেছিলেন। সেই আলেকজান্ডার একবার সমুদ্র পথে রাজ্য বিজয় করে বের হয়েছে। হঠাৎ করে তার সামনে নিয়ে হাজির হলেন তার সৈন্যরা একজন জলদস্যু। সেই জলদস্যুকে তারা নিয়ে এসে সম্রাটের সামনে হাজির করলেন। সবাই ভাবলেন এইবার এই জলদস্যু, এই কুখ্যাত জলদস্যু নিশ্চয়ই বরদান যাবে। সেই জলদস্যু যখন আলেকজান্ডারের সামনে গেলেন, আলেকজান্ডার তাকে জিজ্ঞেস করলেন, তুমি যে এই সমুদ্র পথে কত মানুষকে নিঃস্ব করেছ, কত নৌকায় হামলা করেছ, তোমার কি মনে হয় না তুমি একটি বড় অন্যায় করেছ? তখন সেই জলদস্যু বলেন, সম্রাট, হ্যাঁ আমি অন্যায় করেছি, আমি অন্যায় করেছি, কিন্তু আপনি তো আমার চেয়েও বড় অন্যায় করেন।
কে অধিকার দিয়েছে মিশর দখল করা? মিশর দখল করেছেন, মিশর লুট করেছেন আপনি, বিশ্বের বহু দেশ আপনি লুট দখল করেছেন অন্যায়ভাবে। আমি তো একজন ছোটখাটো মানুষ, একটা নৌকা নিয়ে আমি সামনে যা পাই নৌকা নৌকা তা আমি ডাকাতি করি। আমি যদি অপরাধী হয়ে থাকি তাহলে আমার চেয়ে অনেক বড় অপরাধী আপনি, কারণ আপনি দেশের পর দেশ লুট করেছেন। আজকে আমার কোন সৈন্য সামন্ত নাই দেখে আমি জলদস্যু, আর আপনার বিশাল বাহিনী আছে দেখে আপনি সম্রাট। এবার আপনিই বলুন, আমি অপরাধী বড় না আপনি? আলেকজান্ডার অনেকক্ষণ চিন্তা করলেন, চিন্তা করার পর সেই জলদস্যুকে ছেড়ে দিলেন, তার কারণ তিনি দেখলেন আসলেই সেই সত্য কথা। আমি এই কথাটি উদাহরণ গল্পটি দিলাম এই কারণে, বেগম খালেদা জিয়া তো নিরপরাধ, আরো অনেক নিরপরাধ জেলখানায় আছেন, তাদের কথা লাইক করে রাখবেন। সবচেয়ে বড় অপরাধী জেলখানায় যারা আছেন তাদের মধ্যে দুজনের নাম আমরা জানি, মুকিম গাজী আর একজন হচ্ছে তাজুল, সিরিয়াল কিলার। এখন কথা হচ্ছে তারা গিয়ে শেখ হাসিনার সামনে গিয়ে বলেন, অবৈধ প্রধানমন্ত্রী আপনি কোন অধিকারে আমাদের আটকে রেখেছেন? আমরা তো একজন দুজন তিনজন মানুষকে হত্যা করেছি, আর আপনি গত কয়েক বছরে বাংলাদেশে শত শত মার কল খালি করেছেন। ইলিয়াস আলীর মতো নিরপরাধ, দিনার মতো নিরপরাধ মানুষকে আপনি গুম করেছেন, বহু মানুষকে আপনি গুম করেছেন, আপনি অবৈধভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। সুতরাং আপনি যদি বাইরে থাকতে পারেন, আমরা কেন জেলখানায় থাকবো? আমাদের সবাইকে আপনি ছেড়ে দিন। তখন শেখ হাসিনা সেই প্রশ্নের উত্তর আপনি কি দেবেন? কথাটা কি ভুল? শেখ হাসিনার মতো অপরাধী যদি ব্যাগ নিয়ে ঘুরতে পারে, যিনি শত শত মানুষকে হত্যা করেছেন, ইলিয়াস আলী, জিনা, আনসার, জুনায়েদ সহ, চৌধুরী আলম সহ শত শত মানুষকে গুম করে যদি ব্যাগ নিয়ে ঘুরতে পারেন, বাংলাদেশের কোন জেলখানায় কোন অপরাধীকে আমরা ধরে রাখবার মতো অধিকার রাখি না রাখি, আর বেগম খালেদা জিয়া তো নিরপরাধ। সুতরাং অনতিবিলম্বে বেগম খালেদা জিয়াকে ছেড়ে দিতে হবে, এবং শেখ হাসিনা আপনাকে এই যত অপরাধ করেছেন তার কি হবে না? হবে না? আপনাকেও সেই জায়গায় যেতে হবে যে জায়গায় আপনারা মির্জাফরদের আটকে রেখেছিলেন কয়েকদিন আগে। আচ্ছা, আর একটা কথা বলে শেষ করে দেব। দ্রব্যমূল্যের উপর বলতাম, আপা বলবেন উন্নয়নের উপর ওনারা বলেন অনেক নাকি উন্নয়ন করেছেন। ওবায়দুল কাদের বলে হায় হায় উন্নয়ন, চারিদিকে নাকি উন্নয়ন, জানে জানে নাকি বিউটি পার্লার হয়ে গেছে। একটা পদ্মা ব্রিজ, একটা মেট্রো রেল, একটা কর্ণফুলী ক্যানেল, এলিভেটেড এক্সপ্রেস নাকি এই 4-5টা বড় প্রজেক্ট করেই উন্নয়ন হয়ে গেল না। এদেশের মানুষ খেতে পাচ্ছে না, ঋণের টাকা না দিতে গেলে কত মানুষ আত্মহত্যা করছে প্রতিদিন পত্রিকায় দেখবেন। সন্তানের বেতন দিতে পারছে না, বাবা আত্মহত্যা করছেন। বাচ্চার কান্না শুনতে পারছে না, মা আত্মহত্যা করছেন। মেয়েকে গলা টিপে হত্যা করছেন। মা তার সন্তানকে হিটম্যাক্সে বাজারে তুলেছেন বিক্রি করার জন্য, দাম দিতে 12,000 টাকা। মানুষ খেতে পারে না, হাসিনা আপনার মেট্রো রেল ধুয়ে কি মানুষ পানি খাবে?
ভৈরবান বিএনপি মনে করে উন্নয়ন মানে শিক্ষার উন্নয়ন, উন্নয়ন মানে কৃষি উন্নয়ন, উন্নয়ন মানে শিল্পের উন্নয়ন, উন্নয়ন মানে সংস্কৃতির উন্নয়ন, উন্নয়ন মানে রাজনীতির উন্নয়ন, উন্নয়ন মানে মানুষের জীবন মানের উন্নয়ন। সেই বাংলাদেশ এক সময় ছিল। ইনশাআল্লাহ আগামীতে যে স্লোগান দিয়েছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, দেখবেন বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা ফিরে আনবো যে বাংলাদেশে উন্নয়ন মানে মানুষের জীবন মানের উন্নয়ন, সেই বাংলাদেশ আমরা ফিরে আনবো ইনশাআল্লাহ। আর একটা কথা যেটি বলবো, ওনারা বলেছেন, হাসিনা বলেছেন আওয়ামী লীগ নাকি পালায় না। শুনেছেন আপনারা? আওয়ামী লীগ নাকি পালায় না। আওয়ামী লীগ যদি নাই পালায়, ৭১ সালে এই যুদ্ধ বিধ্বস্ত দেশ রেখে আপনাদের নেতারা ভারতের হোটেলে কি করেছে? কেন গিয়েছিল? কেন পালিয়েছিল? আপনাদের নেতা ব্যাগ সুটকেস রেডি করে পাকিস্তানে কেন গিয়েছিল? পালায় না আওয়ামী লীগ। ৭৫ সালে আপনাদের নেতা যখন হত্যা করা হয়, সে দুঃখজনক ঘটনা, আমরা এই ঘটনার ঘৃণা জানাই, ধিক্কার জানাই। কিন্তু আপনাদের নেতা নিহত করবার পর সেদিন নাকি তার লাশ দাফন করবার জন্য ৫৭০ সাবান ছাড়া আর কোন সাবান কোন আওয়ামী লীগ নেতা এগিয়ে দেন নাই। দাফনের কাপড়টা পর্যন্ত কেউ এগিয়ে দেয় নাই। কোথায় গিয়েছিল? কোন চোখে নিচে পালিয়েছিল ওরা? আওয়ামী লীগ পালায় না, আওয়ামী লীগ সবার আগে পালিয়ে যায়। শেখ হাসিনা আপনাকেও বলি, আপনাকে যারা আজকে নানা রকম কুপরামর্শ দিচ্ছে, আপনার কোন বিপদ হলে ওরা কেউ কিন্তু আপনার পাশে থাকবে না, সবাই পালিয়ে যাবে। ৮৬ সালে ৮৬ সালে সময় নাই, ৮৬ সালে সেই সময় ছাত্র আন্দোলনের অনেক নেতাই এরশাদের পতন যখন সময়ের ব্যাপার মাত্র, অসংখ্য শহীদের রক্তে ছাত্র আন্দোলনকে আমরা একটি পর্যায়ে নিয়ে গেছি। আর অল্প কদিনের মধ্যেই হোসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করতে বাধ্য হতেন। ঠিক এমনি একটি সময় আন্দোলন কত সহযোদ্ধাদের সাথে রেখে চট্টগ্রাম থেকে এসে হাসিনা আপনি লং ড্রাইভে কার সাথে পালিয়ে গিয়েছিলেন? কার সাথে? সেখানে আমি কোন রক রোগে কথা বলে কখনোই হাততালি দেওয়ার জন্য কোন রক রোগে কথা বলি না, বলবো না। শুধু এইটুকু বলবো যে সেই লং ড্রাইভ থেকে এসে শত শত শহীদের রক্তের সাথে বেইমানি করে আন্দোলন থেকে আপনি পালিয়ে গিয়ে ঘোষণা দিয়েছিলেন আমি এরশাদের অধীনে নির্বাচনে যেতে চাই। পালিয়ে যায় না। ১-১১ সময় হাতে মেহেদি মেখে ওই আচ্ছা ঠিক বিদেশে পালিয়ে গিয়েছিল কে? সুতরাং আগামীতে আরো কর্মসূচি আসবে, আরো কর্মসূচি আসবে। একের পর এক কর্মসূচি দিয়ে এই গণবিরোধী সরকারকে আমরা এমন পরিণতির মুখে ঠেলে দেব যাতে ভবিষ্যতে আর কোন আর কোন শেখ হাসিনার জন্ম, আর কোন এরশাদের জন্ম বাংলাদেশের মাটিতে না হয়। ঠিক আছে? সেই আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জওয়ান হোক, দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি, এই আন্দোলন সফল হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় দল বিএনপির চেয়ারপারসনের সম্মানিত